কেউ বলে সিলেট মানেই জাফলং, কেউ বলে সাদা পাথর, কিন্তু আমার কাছে সিলেটের সবচেয়ে সুন্দর পরিচয় লুকিয়ে আছে সেখানে যেখানে পৌঁছাতে একটু কষ্ট হয়। আর সেই কষ্টের শেষেই অপেক্ষা করে এমন এক সৌন্দর্য যার জন্য 1000 কিলোমিটার পথ পাড়ি দিলেও খুব ছোট মনে হয় পথটা। 222 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলাম শুধু কয়েকটা সুন্দর দৃশ্য দেখার জন্য। একের পর এক যানবাহন বদলেছি, দীর্ঘ পথ হেঁটেছি, কখনো ভেবেছি সত্যিই কি এত দূর আসাটা সার্থক হবে। তারপর প্রথম ঝর্ণাটাকে দেখার পর বুঝলাম কিছু প্রশ্নের উত্তর শব্দে দেওয়া যায় না, শুধু দাঁড়িয়ে থাকতে হয়, শুধুমাত্র অনুভব করতে হয়। সেদিন মেঘগুলো যেন আকাশে ছিল না, তারা নেমে এসেছিল পাহাড়ের বুকে। মনে হচ্ছিল ঝর্ণার গর্জনের মাঝে তারা কানে কানে বলছে, এত দূর যখন এসেছো আজ তোমাদের খালি হাতে ফিরতে দেব না। মেঘালয়ের পাহাড়গুলো ঘুরে দাঁড়িয়েছিল আকাশের গায়ে হেলান দিয়ে। মেঘ আর পাহাড়ের সেই নীরব বন্ধুত্ব দেখে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর গল্পগুলো হয়তো কোনো বইয়ে লেখা নেই, লেখা আছে প্রকৃতির বুকেই। এই যাত্রায় শুধু সৌন্দর্যই দেখিনি, দেখেছি মানুষের ব্যবহার, পথের কষ্ট, দেখেছি পরিবহনের বাস্তবতা, আর দেখেছি সিন্ডিকেট পরিবহন খাতের, যা পর্যটকদের খুব কম মানুষই বলে। কারণ একটা শহরকে সত্যিকার অর্থে চিনতে হলে শুধু তার সুন্দর মুখটাই নয়, তার বাস্তব মুখটাও চিনতে হয়। আজ আপনাদেরকে নিয়ে চলছি সেই সিলেটে, যেই সিলেট আমি ক্যামেরায় বন্দি করিনি, বন্দি করেছি নিজের অনুভূতিতে। হয়তো ভিডিও শেষ হবার পর আপনি মনে মনে বলবেন, কিছু ভ্রমণ শুধু ঘুরে আসা নয়, কিছু ভ্রমণ মানুষকে ভেতর থেকে বদলানোর চেষ্টা করে। চলুন শুরু করি। আমাদের এই যাত্রার শুরুটা পাহাড়িকা এক্সপ্রেসে। আমরা ছিলাম 5 জন, কিন্তু টিকিট ছিল 6টি। ট্রেন অবশ্য নিজের পুরানো অভ্যাস বদলায়নি, সেদিন নির্ধারিত সময়ের চেয়ে বেশ পরে প্ল্যাটফর্মে ঢুকলো। কিন্তু অপেক্ষার সেই বিরক্তিটুকু হারিয়ে গেল ট্রেনের সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গেই। ধীরে ধীরে পরিচিত সমতল ভূমি পিছিয়ে পড়তে লাগলো। ট্রেন যখন সিলেটের দিকে ঢুকছিল, জানালার বাইরের দৃশ্য যেন এক একটা চলমান ক্যানভাস। কোথাও সবুজ চা বাগান, কোথাও গভীর জঙ্গলের বুক চিরে এগিয়ে চলছে রেল লাইন। একসময় ট্রেনের গতি কমে এলো, মনে হচ্ছিল প্রকৃতি নিজে বলছে একটু ধীরে চলো, সৌন্দর্য তাড়াহুড়ো করে দেখতে নেই। সিলেটে যাবার পথটা কিন্তু দীর্ঘ, তাই ক্লান্তি আসবে এটাই স্বাভাবিক। কিন্তু মজার ব্যাপার হলো, চোখে যতবার ক্লান্তি এসেছে, জানালার বাইরে তাকালেই সব ক্লান্তি যেন মুছে যাচ্ছিল। এমন কিছু পথ আছে যেই পথগুলো আসলে গন্তব্যর চেয়ে বেশি সুন্দর হয়। বিকেলে পৌঁছে গেলাম সিলেট রেলওয়ে স্টেশনে। আগে থেকে কোনো হোটেল বুক করা ছিল না, ভেবেছিলাম স্টেশনের আশেপাশে একটা রুম পেয়ে যাব, কিন্তু একের পর এক হোটেল খোঁজার পরেও খালি কোনো রুম মিলল না। তখন বুঝলাম পরিকল্পনা আর বাস্তবতা সবসময় এক হয় না। শেষমেশ সিলেট রেল স্টেশনে, এখান থেকে আমরা এই আলমগীর ভাই, আমরা কোন হোটেলে থাকবো? আলমগীর হচ্ছে আমাদের ট্যুর গাইড, উনি নির্দেশ দেবে কোন হোটেলে থাকবো বলেন। আসলে রিফাত ট্যুর প্ল্যানার, আমরা জানি যে রিফাত খুব, আপনি এই পর্যন্ত 50 বার আসছেন এখানে, তাহলে আপনার তো একটা সিদ্ধান্ত দেওয়া উচিত। অনেকবার আসছে যেহেতু আপনার একটা সিদ্ধান্ত দেওয়া উচিত যে উনি অনেকবার এসেছে এখানে, তো নিশ্চয়ই ফ্রেশ হওয়ার পরে একটু খাবার দাবার ভালো একটা হোটেলে থাকতে হবে। যদি ভালো হোটেলে না থাকি তাহলে কি হবে বলেন? উনি যদি ভালো হোটেলে আমাদেরকে না নিয়ে যায় তাহলে কি হবে বলেন? আমি কি বলবো নাকি? শেষ পর্যন্ত সিএনজি দিয়ে রওনা হলাম জিন্দা বাজার। 5 জনের ভাড়া পড়লো 250 টাকা। আর সেদিন ছিল রথযাত্রা, পুরো শহর জুড়ে আমেজ, মানুষের ভিড় আর যানজট। নির্দিষ্ট জায়গার আগেই আমাদের নামিয়ে দিল চালক। সিএনজি থেকে মাত্র নামলাম। এই এয়ারপোর্ট থেকে কত টাকা দিয়ে আসছেন বলেন? 250 টাকা রাখছে জনপ্রতি, তাহলে 50 টাকা পড়ছে। মির্জার বাজার আসছি, এখান থেকে আমরা খাবার দাবার খাবো, খাবার দাবার খেয়ে হচ্ছে আমরা হোটেলে যাবো আর কি, যে হোটেলেই যাই। তারপর ব্যাগ কাঁধে নিয়ে শুরু হলো নতুন অভিযান, হোটেল খোঁজা। অনেকটা পথ হাঁটার পর বেশ কিছু খোঁজাখুঁজির শেষে অবশেষে একটা রুম পেলাম। শরীর তখন ক্লান্তিতে অবসন্ন, তবু ভ্রমণের একটা অদ্ভুত নিয়ম আছে। যত ক্লান্তিই থাকুক, গোসল করে একটু ফ্রেশ হলেই আবার মনে হবে শহরটা এখন একটু ঘুরে দেখা দরকার। ঠিক একই নিয়মে আমরাও বেরিয়ে পড়লাম। রাতের খাবারের জন্য চলে গেলাম সিলেটের পরিচিত 5 ভাই রেস্টুরেন্টে। অনেক নাম শুনেছিলাম এই রেস্টুরেন্টের, তাই প্রত্যাশাও ছিল বেশি। গরুর মাংস আর ভাত অর্ডার করেছিলাম। খাবার খারাপ ছিল না, কিন্তু যতটা শুনেছিলাম ততটা মুগ্ধ হয়নি। খাওয়া শেষ করে ভাবলাম রাতটা এখনো তরুণ, তাই একটু ঘুরে দেখি।
চলে গেলাম রিক্সা নিয়ে শহরটা ঘুরে দেখার জন্য। একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে ব্যাটারি চালিত রিক্সা নেই। রিক্সা চালকদের ঘাম ঝরিয়ে পড়লো প্যাডেল ঘোরাতে ঘোরাতে এবং তাদের অক্লান্ত পরিশ্রমে। প্রথম দিনের গল্পটা এমনই, ক্লান্তি ছিল। এই জায়গাটিতে আসলে পিছনে যে বৃষ্টি আছে, এটা হচ্ছে সিলেটের অনেক বিখ্যাত একটি জায়গা। বলা যায় যে আসলে বাংলাদেশের হাওড়া ব্রিজ। পিছনে দেখতে পাচ্ছেন এই হাওড়া ব্রিজ বাংলাদেশের। ছোট ছোট হতাশাও ছিল, কিন্তু সবচেয়ে বড় কথা, আগামী সকালের অপেক্ষায় আমরা কখন ঘুরে দেখব সিলেটের সেই প্রকৃতিগুলো। দ্বিতীয় দিনের সকালটা শুরু হয়েছিল একরাশ উত্তেজনা নিয়ে। ব্যাকপ্যাক কাঁধে তুলে নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। কেন শেষ কেন? এক্সারসাইজ। আচ্ছা, আমরা এই হোটেলে ছিলাম, এখন আমাদের এই হোটেলের রুম ত্যাগ করছি। এই মুহূর্তে আমরা যাব হচ্ছে 5 ভাই হোটেলে। সকালবেলা কি খাবেন আপনি? খিচুড়ি, 5 ভাই সেই বিখ্যাত খিচুড়ি। আচ্ছা, এখানে নাকি বিখ্যাত একটা খিচুড়ি আছে, সেটা ট্রাই করব। ট্রাই করে হচ্ছে এই জায়গা ত্যাগ করবো। আর রাতের বেলা আমরা 5 ভাই খেয়েছিলাম, সেখানের খাবারের মান আমাদের তেমন পছন্দ হয়নি। যতটুকু খাবার পছন্দ, মানে যতটুকু জায়গাটার নাম, কিন্তু ততটুকু আসলে খাবারটা নয়। এরপর গিয়ে দেখি সকালবেলার যে খিচুড়ি আছে সেটা কেমন। অবশ্যই আপনাদেরকে জানাবো খাবারের মান কেমন এবং আপনারা আসলে এখানে খাবেন কিনা, খেতে পারবেন কিনা। সামনে অপেক্ষা করছিল সেই জায়গা যার জন্য এত দূর থেকে ছুটে আসা। নাস্তার জন্য ঢুকলাম সিলেটের জনপ্রিয় পানসি রেস্টুরেন্টে। অর্ডার করলাম চিকেন খিচুড়ি। আগের রাতের খাবারের তুলনায় স্বাদ অনেকটা ভালো লাগলো। গরম ধোয়া ওঠা খিচুড়ি আর শেষে 1 কাপ চা। সকালের খাবার এখানে খাচ্ছি আমরা। সকালের খাবার খাচ্ছি খিচুড়ি আর চিকেন। সকালের খাবারে খিচুড়ি আর চিকেন এখানে সবাই খাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে বেশি খাবার যে খায় এই আমাদের বড় ভাই, উনি আসলে মানে 2 জনের খাবার প্রয়োজন হয়, আমরা সবাই 1 জনের খাবার করে খাচ্ছি, আর এই বড় ভাই হচ্ছে 2 জনের খাবার খায়। তো খাবারের টেস্ট কেমন হচ্ছে এখানে অবশ্যই জানাবো আপনাদেরকে। এখানে আমরা খাবারটা খাচ্ছিলাম। কিন্তু দিনের শুরুটা যত সুন্দর ছিল, কিছুক্ষণ পর বাস্তবতা ততটাই তিক্ত হয়ে উঠল। সিএনজি চালকদের অনেকেই অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য একরকম চাপ সৃষ্টি করছিল। শেষ পর্যন্ত তাদের কথায় রাজি না হয়ে আমরা রিকশায় চলে গেলাম অন্য একটি সিএনজি স্টেশনে। এই মুহূর্তে আমরা হোটেল থেকে খাবার খেয়ে যাচ্ছি আম্বরখানার উদ্দেশ্যে। আমরা একটা রিকশা নিয়েছি, এখান থেকে রিকশা দিয়ে যাচ্ছি আম্বরখানায়। সেখান থেকে আমরা যাব স্পটে, এবং রিকশা দিয়ে আসলে ঘুরতে একটু অন্যরকম লাগবে, যেহেতু যারা সিলেট প্রথমবার এসেছেন, যেহেতু খোলামেলা যানবাহন, এটা দিয়ে আপনারা মোটামুটি ভালোই ঘুরে দেখতে পারবেন, বা চারপাশের প্রকৃতিটাও দেখতে পাবেন। খোলামেলা যেহেতু রিকশা, আমি সাজেস্ট করবো যে রিকশা দিয়ে যাওয়ার। রিকশা দিয়ে গেলে একটু ভালোভাবে দেখতে পারবেন সবগুলো জায়গা। সেখান থেকে হাদারপাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ভাড়া পড়লো 600 টাকা। আচ্ছা, এই মুহূর্তে আমরা সিএনজিতে হাদারপাড়ের উদ্দেশ্যে যাচ্ছি সিলেট থেকে। এখান থেকে জনপ্রতি সিএনজি ভাড়া নিয়েছে। সিএনজি ভাড়া কত নিয়েছে? 120 টাকা করে। 120 টাকা করে সিএনজি ভাড়া নিয়েছে। রাস্তাটা অনেক সুন্দর, আপনাদের দেখাই। পুরোটা রাস্তায় আপনারা আসলে এনজয় করতে করতে যাবেন। এই জন্য আসলে রাস্তাটা যত বেশি হোক আসলে আপনাদের কাছে ভালো লাগবে। আমরা যাচ্ছি এখন হাদারপাড়ের উদ্দেশ্যে, আর যেতে যেতে রাস্তাটাকে আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাটা কেমন লাগে। প্রায় 2 ঘন্টার এই পথ শুধু রাস্তা নয়, যেন ধীরে ধীরে আরেকটি পৃথিবীতে প্রবেশ করার গল্প। রাস্তার দুপাশে বিস্তীর্ণ চা বাগান, সবুজে অন্তহীন বিস্তার, মাঝে মধ্যে খাল বিল। রাস্তা খুব একটা ভালো নয়, কোথাও ভাঙা, কোথাও কাদামাটি। ড্রাইভার মামা বললেন বর্ষায় পাহাড়ি ঢলের কারণে এই রাস্তা নাকি ডুবে যায়, ভেঙেও যায়, তাই কষ্টটা এখানকার মানুষের নিত্যদিনের সঙ্গী। অবশেষে পৌঁছে গেলাম হাদারপাড়ে। এখান থেকেই শুরু হবে প্রকৃতির আরেকটি অধ্যায়। এই মুহূর্তে আছি হাদারপাড় এই জায়গাটি থেকে আমরা সিএনজি দিয়ে একটু আগে আসলাম, এবং এই জায়গাটি থেকে আমরা বিছানাকান্দির উদ্দেশ্যে যাব, এবং বিছানাকান্দিতে গিয়ে আসলে আপনাদের সৌন্দর্যটা দেখাবো। এখানে আসলে আপনাদের নৌকা ঠিক করতে হবে, নৌকা রিজার্ভ নিতে হয় এখান থেকে। তো আমরা 5 জন আছি, এই জন্য আমাদের নৌকাটার কষ্ট করে করতে হলো না। এখান থেকে আসলে অবশ্যই দাম দর করে নেবেন। এখানে পিছনে নৌকা আছে, সেই নৌকা দিয়ে যেতে হবে বিছানাকান্দি। যেতে যেতে আপনাদেরকে যে সৌন্দর্যগুলো আছে সেগুলোকে দেখাবো। এই হচ্ছে পিছনে নৌকা, যাচ্ছি বিছানাকান্দির উদ্দেশ্যে। নৌকা ভাড়া করতে গিয়েই বুঝলাম এখানে সিন্ডিকেটের প্রভাব অনেক বেশি। প্রথমে আমাদের কাছে চাওয়া হলো 3800 টাকা। অনেক দর কষাকষির পর 2500 টাকায় ঠিক হলো। এরপর মাঝি বললেন আরও 500 টাকা দিলে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে সবাই যায় না। আমরা জানতাম না সামনে কি অপেক্ষা করছে, শুধু বিশ্বাস করছিলাম নদীর পথ থেকে। নৌকা ছাড়তেই মনে হলো পৃথিবীর শব্দ যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। 2 পাশে সারি সারি গাছ, শান্ত নদী নিজের ছন্দে বয়ে চলেছে। আর অনেক দূরে আকাশের গায়ে ভেসে উঠছিল মেঘে ঢাকা পাহাড়। যত সামনে এগোচ্ছে পাহাড়গুলো তত বড় দৃশ্যমান হচ্ছে।
মনে হচ্ছিল তারা আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা গিয়েছিলাম বর্ষাকালে। তার আগের বৃষ্টিতে প্রকৃতি যেন নতুন করে ধুয়ে মুছে সেজেছিল। নদীর জল টলমলে, বাতাস ছিল ভেজা মাটির গন্ধ, আর পাহাড়ের গা বেয়ে নেমে আসছিল মেঘগুলো। প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টার এই নৌযাত্রা কখন শেষ হয়ে গেল টের পাইনি, কারণ প্রতিটা মুহূর্তই নতুন একটি দৃশ্য অপেক্ষা করছিল। আর যখন প্রথমবার মেঘালয়ের সেই বিশাল পাহাড়গুলো চোখের সামনে পড়লো, তখন অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো সুবহান। আমরা এই মুহূর্তে ঢুকছি বিছানাকান্দি। এই বর্ষাকালে যারা আসবেন সবচেয়ে সুন্দর মুহূর্তটা পাবেন। এত সুন্দর এই জায়গাগুলো, মনে হচ্ছে যে কল্পনা, অসম্ভব সুন্দর। আমরা গিয়ে আসলে আরও সম্পূর্ণ দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। মেঘালয়ের এই পাহাড়গুলো হচ্ছে মেঘালয়ে পড়েছে। পিছনের জায়গাগুলো আছে বিছানাকান্দি। বাংলাদেশের ভেতর যদি আমি মনে করি যে এই জায়গাগুলোকে দেখে নাই, মনে হয় না বাংলাদেশকে দেখেছে। সত্যি সৃষ্টিকর্তার সৃষ্টি এত সুন্দর হতে পারে। এই পাহাড়গুলো ভারতের মেঘালয়ের অংশ। এই পিছনের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, জায়গাগুলো হচ্ছে মেঘালয়। এগুলো বাংলাদেশে পড়েনি, বাংলাদেশে পড়েছে। আচ্ছা, পিছনের জায়গাগুলো বাংলাদেশে না, ইন্ডিয়া। এগুলো ইন্ডিয়া। পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়া এবং পিছনে মেঘ দেখা যাচ্ছে। আর আমরা যেখানে নৌকা থেকে নেমেছি, এখান থেকে হেঁটে যেতে হবে কোমর সমান প্রায় পানি, পাথর আছে, পাথর উপর দিয়ে হেঁটে যেতে হবে। আর এই যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, নৌকার উপর দাঁড়িয়ে আছি, পিছনের দৃশ্যটা এই জায়গাটা থেকে সবচেয়ে ভালো দেখা যায়। হ্যাঁ, হয়তো এখানকার পথটা একটু কঠিন বলেই এখানে পর্যটকের ভিড় খুব বেশি হয় না। আর সত্যি বলতে আমিও চাই না এখানে পর্যটকের বেশি ভিড় বাড়ুক, কারণ কিছু জায়গা নির্জন থাকলেই সবচেয়ে বেশি সুন্দর লাগে। প্রকৃতিও তখন শান্ত থাকে, নিজের মতো করে নিঃশ্বাস নিতে পারে। এরপর পৌঁছে গেলাম বিছানাকান্দির সেই বহুল পরিচিত জলপথে। ভিডিওতে দেখে মনে হয় নেমেই দৌড় দিলে চলে যাওয়া যায়, কিন্তু বাস্তবে একেবারেই ভিন্ন। এই মুহূর্তে আমরা আছি বিছানাকান্দির পিছনে জায়গায় দেখতে পাচ্ছেন, ঠিক এই দিক দিয়েই ভারত থেকে পানি আসে। এবং এই যে পিছনে দেখতে পাচ্ছেন, পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে মেঘালয়ের যেই পাহাড়গুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। এবং আকাশের যে মেঘগুলো আছে, মেঘগুলোকে খুব কাছে থেকে যদি দেখতে চান, আমার মনে হয় যে বাংলাদেশের ভেতর সাজেক যাওয়া ছাড়া বাকি যে জায়গাগুলো আছে, এই জায়গাটা হচ্ছে অসম্ভব সুন্দর। মানে আপনি সিলেটের ভিতরে এসে এত সুন্দর জায়গা দেখতে পারবেন। এই জায়গাটি অসম্ভব সুন্দর এবং এখান পর্যন্ত আসতে আসলে অনেকটা ভিজে যুদ্ধ করে আসতে হয়েছে এবং খুব কষ্ট করতে হয়েছে এই জায়গাটা পর্যন্ত আসতে। কিন্তু সিলেটে ঘুরতে আসলে বেশিরভাগ মানুষ আসলে যেটা করে, কিছু কিছু কমন জায়গা আছে সেগুলোতে যায়, কিন্তু এই জায়গাগুলোতে আসলে মানুষ কম আসে। দেখেন এই চারপাশে, আজকে শুক্রবারে তো পর্যটকদের থাকার কথা বেশি, কিন্তু আজকে এই শুক্রবার হয়েও এখানে পর্যটক বা মানুষ খুব কম। আর জায়গাটা খুব পিচ্ছিল, যারা এই জায়গাটিতে পার হবেন খুব সাবধানে, কারণ জায়গাটা অনেক পিচ্ছিল, অনেকবার পরে যাচ্ছিলাম। সাবধানে পার হতে হবে। এবং আসলে যেটা বলছিলাম যে আসলে শুক্রবার হয়েও এই জায়গাটা একদম খালি। আর অন্যান্য যে জায়গাগুলো আছে টুরিস্ট স্পট, সেগুলোতে অনেক বেশি মানুষ থাকে, এজন্য আসলে সুন্দর লাগে না, কিন্তু এই জায়গাগুলো অনেক খালি। এবং জায়গাগুলো কত সুন্দর আসলে আমি পরের ভিডিওগুলোতে দেখবেন, অসম্ভব সুন্দর। এবং এত সুন্দর জায়গা আসলে বাংলাদেশের ভেতর আছে কিনা আমার মনে হয় না, অসম্ভব সুন্দর। আর যারা আসলে বসে আছেন, চলে আসুন, ঘুরতে আসুন, না ঘুরলে আসলে বুঝতে পারবেন না দেশটা কত সুন্দর। কিন্তু বিশ্বাস করুন, এই সামনের কষ্টটার প্রতিদান প্রকৃতি সুদে আসলে ফিরিয়ে দেয়। মাথার উপর মেঘ ছোঁয়া পাহাড়, পায়ের নিচে স্বচ্ছ স্রোত, চারদিকে ঝর্ণার গর্জন। সেই মুহূর্তে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো আসলে তাদেরই জন্য, যারা একটু কষ্ট করে এখানে পৌঁছাতে রাজি হয়। বিছানাকান্দিতে বেশ কিছুক্ষণ কাটানোর পর ছবি তুলতে তুলতে হঠাৎ ফেরার যখন প্রস্তুতি নিচ্ছি, তখন মাঝি ভাই হঠাৎ বলল, আর 500 টাকা দিলে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে খুব কম মানুষই যায়। কথাটা শুনে খুব একটা প্রত্যাশা ছিল না, মনে হয়েছিল হয়তো আরেকটু সুন্দর স্পট হবে, কিন্তু জানতাম না সেদিনের সবচেয়ে বড় বিস্ময় তখন আমাদের জন্য অপেক্ষা করছিল। নৌকাটা ধীরে ধীরে যখন পথে অন্যদিকে মোড় নিল, চারদিকে হালকা বৃষ্টি, পাহাড়ের গায়ে নেমে থাকা মেঘের ছোঁয়া আর নদীর বুক জুড়ে এক অদ্ভুত নীরবতা। মনে হচ্ছিল আমরা যেন পৃথিবী ছেড়ে অন্য একটি প্রকৃতির গোপন কোনো রাজ্যে ঢুকে পড়ছি। নৌকা থেকে নেমে আমরা কোথায়, কোন জায়গায়, কই আছি দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন কোথায় চলে আসছি। এত উঁচু, এত কাছ থেকে, এত জীবন্ত। কয়েক সেকেন্ডে আমি শুধু তাকিয়েছিলাম।
সত্যি বলতে সেই মুহূর্তটাই মনে হচ্ছিল আমি বাংলাদেশ নয়, যেন সুইজারল্যান্ডের কোনো একটা উপত্যকায় দাঁড়িয়ে আছি। ক্যামেরায় যতই ভালো হোক না কেন, পাহাড়ের উচ্চতা, বিশালতা, অনুভূতি কোনো কিছুই আসলে লেন্সে তুলে রাখা সম্ভব নয়। যত সামনে যাচ্ছিলাম মনে হচ্ছিল এক অন্যরকম সৌন্দর্যের বোধহয় এখানেই শেষ। সবচেয়ে অবাক হয়েছিলাম যেসব পাহাড়কে এতক্ষণ দূর থেকে দেখছিলাম সেসব পাহাড়কে একদম কাছে থেকে ছুঁয়ে দেখার ভাগ্য হচ্ছে। পাহাড়ের বুক চিরে নেমে আসা পানিগুলো ভারতের মেঘালয় থেকে ছুটে আসছে। বর্ষার সময় স্রোতে এতটাই তীব্র থাকে যে সাঁতার না জানলে এক মুহূর্তেই অসাবধানতায় বিপদ ডেকে আনতে পারে। তো স্রোত যে আমাকে ভাসিয়ে নিয়ে যাবে এমন অবস্থা। বাংলাদেশের ভেতর এত সুন্দর জায়গা আছে এটাকে বলতে পারবে না। আর তারপর হঠাৎ চোখের সামনে ভেসে উঠল এমন একটি ঝর্ণা যেটা ভাষায় বোঝানো সত্যিই কঠিন। মনে হচ্ছিল কোনো একটা শিল্পী নয়, স্বয়ং প্রকৃতি নিজের হাতে এই দৃশ্য এঁকে রেখেছে। কিছু পাহাড় থেকে সাদা সাদা পানি ধারা নেমে এসে একের পর এক পাথরে আঘাত করছে, আর সেই শব্দে পুরো উপত্যকা যেন জীবন্ত হয়ে উঠেছে। সবচেয়ে ভালো লেগেছিল আরেকটি বিষয়, যেখানে কোনো ভিড় ছিল না, ছিল না কোলাহল, ছিল না মানুষের চিৎকার, শুধু ঝর্ণার গর্জন, পাহাড়ের নীরবতা আর ভেজা বাতাস। এমন নির্জন সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে সময় যেন থেমে যেতে চায়। লোভ সামলাতে পারলাম না, অনেক সাবধানে পাথর পেরিয়ে ঝর্ণার কাছাকাছি চলে গেলাম। ঝুঁকি ছিল কারণ প্রতিটি পাথরের ভিতরেই পিচ্ছিল ছিল, তবু সেই মুহূর্তে অনুভব করার জন্য এই কষ্টটুকু সার্থক মনে হয়েছিল। ফিরে আসার সময় বারবার পিছনে ফিরে তাকাচ্ছিলাম, মনে হচ্ছিল চোখ সরে নিলেই হয়তো এই দৃশ্য হারিয়ে যাবে, জীবনের অন্যতম সুন্দর জায়গা দেখা হয়ে যায়। কিন্তু কিছু দৃশ্য শুধু চোখে নয়, স্থায়ীভাবে হৃদয়ে গিয়ে বসে থাকে। অবশেষে আবার নৌকায় উঠে একই পথে ফিরতে শুরু করলাম। এবার আকাশ যেন আর ধরে রাখতে পারলো না নিজেকে। ঝুম বৃষ্টিতে চারদিকে ঝাপসা হয়ে গেল। হাদার পাড়ে নেমে কাছের একটি দোকানে আশ্রয় নিলাম। ভেজা কাপড়ের সঙ্গে মোবাইল ফোনগুলোকেও চার্জে লাগিয়ে নিলাম। বাইরে তখন বৃষ্টি পড়ছে, আর আমার মনে হচ্ছিল বারবার ভেসে উঠছে সেই নির্জন ঝর্ণার ছবি আমার মনের ভেতর। মনে হচ্ছিল প্রকৃতি আজ তার সবচেয়ে গোপন সৌন্দর্যের দরজাটা অল্প সময়ের জন্য আমাদের জন্যই খুলে রেখেছিল। পরদিন আমাদের গন্তব্য ছিল জাফলং। সিএনজিতে পৌঁছাতে সময় লাগে 1 ঘন্টার বেশি। একটু আগে যে হাদারপাড়ের যে নৌকা ঘাট আছে সেখান থেকে বঙ্গবীর এসেছিলাম। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার জাফলংয়ের উদ্দেশ্যে। তো যেটা করেছিলাম যে আপনি যদি হাদারপাড় যেই ঘাট আছে সেখান থেকে যদি সরাসরি সিএনজি নিতে চান খরচটা অনেক বেশি হবে, এই জন্য আমরা অটো দিয়ে 10 টাকা করে জনপ্রতি ভাড়া ছিল, অটো দিয়ে আমরা চলে এসেছি বঙ্গবীর থেকে আমরা এখান থেকে একটি সিএনজি নিয়েছি, জনপ্রতি 80 টাকা ভাড়া। এই 80 টাকা ভাড়া দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে এখন জাফলং, সেইখানে আমরা যাব। আর এতক্ষণ বৃষ্টি ছিল অনেক, বৃষ্টির কারণে আমরা আর কোনো প্রকৃতি দেখাতে পারিনি। আমরা জাফলংয়ে গিয়ে হচ্ছে আপনাদেরকে বাকি জিনিসটা দেখা। পথটা সত্যিই সুন্দর, দুপাশে সবুজ ছোট ছোট গ্রাম, চা বাগান। জানালার বাইরে তাকিয়ে থাকলে সময় কেটে যায় খুব দ্রুতই। কিন্তু জাফলং পৌঁছে যেই দৃশ্যটা দেখলাম সেই অনুভূতিটা আসলে মুগ্ধতার চেয়ে আপেক্ষের। প্রকৃতি তার সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু সেই সৌন্দর্যের গায়ে যেন আমরা নিজেরাই কৃত্রিমতার পরত চাপিয়ে দিয়েছি। চারদিকে অস্থায়ী দোকান, হকারদের ডাকাডাকি, মানুষের ভিড়, সব মিলিয়ে প্রকৃতির সেই নীরবতা হারিয়ে গেছে। অথচ সামনেই সীমান্তের ওপারে ভারতের পাহাড়গুলো কি শান্ত, কি নির্মল, কোনো কোলাহল নেই। দুপুরে খাবার দাবার শেষে আমরা বর্তমানে চলে এসেছি জাফলংয়ে। পিছনে দেখতে পাচ্ছেন ভারত, আর এই জায়গাটি হচ্ছে জাফলং। আশেপাশের যে জায়গাগুলো আছে জায়গাগুলো সুন্দর। আর এখানে আপনি আসার পর নৌকাওয়ালারা চাবে যে আসলে আপনাকে নৌকা দিয়ে ওইদিকে ঘুরিয়ে আনতে, কিন্তু আপনি চাইলে সরাসরি একটু সামনে যদি দোকানগুলো দিয়ে আসেন সেই জায়গাগুলো দিয়ে আসলেই এই দৃশ্যটা পাবেন। এবং আরেকটি জিনিস হচ্ছে এইখানের জায়গাটা আসলে চারপাশ দিয়ে দুই পাশ দিয়ে দোকানের কারণে যে প্রাকৃতিক সৌন্দর্যটা আছে সেগুলো দেখা যায় না, কিন্তু জায়গাটি যদি একটু ভালো করে সামনের দিকে আসেন তাহলে এই যে জায়গাটি আছে এই জায়গাটি আসলে দেখতে সুন্দর। কিছুক্ষণ পর নৌকা ভাড়া করলাম মায়াবী ঝর্ণার দিকে। আমরা ঝর্ণা দেখার জন্য এখানে একটি নৌকাতে উঠেছি। এখানে জনপ্রতি 100 টাকায়, আর যদি রিজার্ভে নেয় 1300 টাকা কথা হয়েছে। এবং যদি আপনারা যদি রিজার্ভে যান হয়তো 1000 টাকার মধ্যে যাওয়া যাবে। তো আমাদের এত তাড়াহুড়া নেই, এই জন্য আমরা জনপ্রতি 100 টাকা যে লোকাল সেটা দিয়ে যাচ্ছি। এখানে গিয়ে হচ্ছে 2টা ঝর্ণা দেখব,
এবং আশেপাশের দৃশ্যগুলো যেগুলো আছে সেগুলো ঘুরে দেখব। জনপ্রতি আসা যাওয়া 100 টাকা। ভেবেছিলাম হয়তো এখানেই খুঁজে পাবো সেই নির্জন সৌন্দর্য, কিন্তু নেমে দেখি এখানে একই চিত্র, বাঁশের তৈরি অস্থায়ী দোকান আর হকারে পুরো এলাকা ভরে গেছে। সত্যি বলতে এত সুন্দর একটি প্রাকৃতিক স্থানকে এভাবে দখল হতে দেখে খুব খারাপ লাগলো। কেন এমন হচ্ছে, কেন এগুলো কারা নিয়ন্ত্রণ করছে, সেই প্রশ্নটা বারবার মাথায় ঘুরছিল। আরও সামনে গেলে ঝর্ণাটা দেখলাম। ঝর্ণা নিঃসন্দেহে অনেক সুন্দর, কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর ছিল মানুষের অসচেতনতা। অনেকেই ঝুঁকি নিয়ে ঝর্ণার উপরে উঠে যাচ্ছিল, যেখানে সামান্য পা পিছলালেই দুর্ঘটনা ঘটে। কিছুদিন আগেই এখান থেকে একজন পর্যটকের পরে মৃত্যুর খবর শুনেছিলাম। তাই যদি কখনো এখানে আসেন, অনুরোধ থাকবে একটি ছবি বা ভিডিওর জন্য নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবেন না। শেষ পর্যন্ত জাফলং আমাকে যতটা সৌন্দর্য দিয়েছে তার চেয়ে বেশি দিয়েছে কিছু প্রশ্ন। প্রকৃতিকে আমরা সত্যিই কি ভালোবাসি কিনা, নাকি শুধুমাত্র ব্যবহার করছি, এই প্রশ্নটি জাফলং গেলে হয়তো আপনার মনেও আসতে পারে। ফেরার পথটা সহজ ছিল না। দীর্ঘ সিএনজি যাত্রা, অতিরিক্ত ভাড়া, টানা 4 থেকে 5 বার গাড়ি পরিবর্তন এবং বিশাল এক সফর। শেষে ফিরে আসলাম সিলেট শহরে। শরীর ভীষণ ক্লান্ত, কিন্তু মনটা যেন পাহাড়ের কাছেই রয়ে গেছে। পরদিন সকালে ফেরার আগে আরেকবার গেলাম পানসি রেস্টুরেন্টে। আবার সেখানে সেই প্রিয় চিকেন খিচুড়ি খেলাম। মনে হলো ভালোই কোনো স্মৃতি হয়েছে। দ্বিতীয়বার ফিরে পেলাম আগের দিনের স্মৃতিটা। তারপর ট্রেনে উঠে আবার ফিরলাম আমাদের চেনা জীবনে। অফিস, কাজ, ব্যস্ততা সব কিছু ঠিক আগের মতোই রয়ে গেল, কিন্তু ভেতরে কোথাও যেন বলতে লাগলাম, কারণ ভ্রমণ শুধু নতুন জায়গা দেখায় না, নতুন চোখ উপহার দেয়। তাই সুযোগ পেলে ভ্রমণ করুন, নতুন পথ চিনুন, পাহাড়ের কাছে যান, নদীর পাশে বসুন, ঝর্ণার শব্দ শুনুন, কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো কেনা যায় না, শুধু পথ চলতে চলতে তৈরি হয়ে যায়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন এবং পরের ভ্রমণ কোথায় দেখতে চান সেটি জানাবেন, এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার পরের যে জার্নিগুলো আছে সেগুলো দেখতে। আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো জার্নিতে। আসসালামু আলাইকুম।